আমরা বক্তৃতা সবাই বলেছি, শ্বেতপত্র প্রকাশ করেছি, কোনো টাকা ফিরে আসে নাই, আসার সুযোগও নাই। টাকাটা সিস্টেমে ঢুকে যায়, সিস্টেমে ঢুকে যায়। আর মানে একটা অর্থ একটা ক্যারেক্টার আছে, মানি উইল মুভ হয় মানি ইজ সেফ, দেন মানি উইল মেক মানি। যেখানে মানি সেফ ফিল করবে সেখানে মানি থাকবে। ঘরে থাকো, ঘরের মধ্যে ধর আমাদের মা বোনরা কি করে, সারা বছর ইয়েতে ছিলা আলমারিতে স্বর্ণ টাকা রাখে, ঈদের সময় বাড়ি যাওয়ার সময় বাসা খালি ওকে দিয়ে বের করে কাতার ভিতরে শাড়ির ভিতরে রেখে দেয়, বিকজ সেফ ফিল করে। সুতরাং বাংলাদেশে এই সিস্টেম চেঞ্জ। আজকে সিঙ্গাপুরে আইন নেই, সিঙ্গাপুরে টাকা যায়। দুবাইতে আইন নেই, কানাডায় আইন নেই, থাইল্যান্ড আইন নেই, আইন আছে। তা আমরা কেন সিস্টেম চেঞ্জ করি না কেন? লেটস চেঞ্জ দ্য সিস্টেম। তাইলে ওই টাকাটা দেশের মানুষ সেফ ফিল করবে, টাকাটা দেশে রাখার জন্য। বিদেশ থেকে টাকা চলে আসবে। আমরা অলওয়েজ রিভার্স, অলওয়েজ রিভার্স। সেটা আমার মনে হয় আমাদের সিস্টেম চেঞ্জ করা উচিত। মাননীয় স্পিকার, যেটা বলতে চাচ্ছি, আপনার টাকা নাই, ব্যাংক উঠে হয়ে গেছে। এত ব্যাংক দরকার কি বাংলাদেশে? এত ব্যাংক দরকার নেই বাংলাদেশে। এমপি হলেই তার একটা ব্যাংক লাগবে, এমপি হলেই, নেতা হলেই তার লিজিং কোম্পানি লাগবে। প্র্যাকটিস বন্ধ করতে হবে, ব্যাংক কমে ফেলতে হবে। ব্যাংক দরকার নেই, ব্যাংক জনগণের টাকা দিয়ে ব্যাংকের ঘাটতি পূরণ করতে হয়, ব্যাংক কমায় ফেলতে হবে। আর ব্যাংক কমে ফেললে এখন টাকা কিভাবে আসবে? কেন আমরা চেঞ্জ করি না কেন? আমরা টাকা, নগদ টাকা ঘরে, যেহেতু ব্যাংকের মানে রাস্তা নাই, নগদ টাকা ঘরে। এবং যারা স্বৈরাচার ছিল টাকাটা তারা বসে রাখে, নগদ টাকা ফেলে চলে গেছে, ফেলে চলে গেছে। এবং ঘরে ঘর টাকা আছে, ব্যাংকে রাখে না মানুষ। আমরা 500 টাকা, 1000 টাকার নোটা আমরা ব্যান করে দিই না। 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলে টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগাল করবে। দেখা যাচ্ছে আমার বাজার ঘাটটি ফিল আপ হয়ে যাবে, 2 লক্ষ 2.5 লাখ প্রায় ব্যাংকের টাকা লিগাল হয়ে যাবে টাকাটা। এবং সেটা আপনার ইনভেস্টমেন্ট হবে, মানে ইকোনমিক হুইল ঘুরবে। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য হাবিবুর রশিদ, ঢাকা 9। আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, 2026-27 অর্থবর্ষে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা অংশগ্রহণ করার সুযোগ দানের জন্য আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি আমাদেরকে লাল সবুজের পতাকা দিয়েছেন, মানচিত্র দিয়েছেন, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হিসাবে পরিচিত করার গর্ব অর্জন করতে পেরেছি। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি। আমি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বাংলাদেশের 3 সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী, আমাদের মা সমতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি মুক্তিযুদ্ধের মহান শহীদদের এবং আমাদের যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ছাত্র জনতা আত্ম দিয়েছেন, তাদের সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি। আমি আমার এলাকার নুরুজ্জামান জনি সহ আমাদের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং শরীফ ওসমান হাদি সহ আমাদের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এছাড়া সুজন ফরাদ সহ যারা গুম হয়েছেন, গুম হওয়া পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি বক্তব্যের শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া, চীন সফর করে রাষ্ট্রের যে নতুন রাষ্ট্রীয় কৌশলের এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন, সেজন্য তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাননীয় অর্থমন্ত্রীর প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। তার এই বাজেটের প্রস্তাবনা, বাজেট পেশের মাধ্যমে বাংলাদেশের মানুষ আবার নতুন করে বেঁচে থাকার নতুন স্বপ্নে বাংলাদেশকে গড়ে তোলার জন্য নতুন উদ্দীপনায় আবার তারা আজকে কাজ করে চলছে। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে
আন্তর্জাতিক অঙ্গন এবং বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। মালয়েশিয়া চীনের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতার নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এজন্য আমি আমার এলাকা ঢাকা ৯-এর পক্ষ থেকেও আমি জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা। মাননীয় স্পিকার, আজকের আমাদের এই বাজেট ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট। এই বাজেটের মধ্যে আমি যেহেতু আজকে এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, তার উদ্দেশ্যে বলতে চাই, আপনি আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন আমরা যাতে জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করে আগামীর বাংলাদেশকে গড়ে তুলি। ঢাকা ৯-এর মানুষ আজকে আপনার সেই কথা রক্ষা করার জন্য আমরা সকলে মিলে কাজ করছি। আজকে আমরা ঢাকা ৯-এর প্রতিটি আনাচে কানাচে আমরা উন্নয়নের জন্য আজকে মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নের জন্য কাজ করে চলেছি। মাননীয় স্পিকার, আমি মনে করি আজকের এই ৯,৩৮,০০০ কোটি টাকার এই বিশাল ও দূরদর্শী বাজেট আমাদেরকে আগামী বাংলাদেশ গড়ার জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর গড়ে তুলবে। এই বাজেটের মূল লক্ষ্য তিনটি: অর্থনীতিকে শক্তিশালী করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি উন্নীত করা। এই বাজেট শুধু টাকা পয়সার হিসাব নয়, এটি আগামী দিনের বাংলাদেশের উন্নয়নের রূপরেখা। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছেন। আমরা এই দায়িত্ব পাওয়ার পর কাজ করে চলছি। এই বাজেটে এই সড়ক পরিবহন মহাসড়ক বিভাগে প্রায় ৩৬,৯১৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে উন্নয়ন কাজের জন্য রাখা হয়েছে ৩০,৭৪১ কোটি টাকা। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ১০৬টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। আগামী দিনে বাংলাদেশে ৩,০০০ কিলোমিটার আধুনিক নিরাপদ এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে ইনশাল্লাহ। এর ফলে ব্যবসা বাণিজ্য, শিল্প, পর্যটন এবং যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে। আজকে রাজধানীর যানজট কমানোর জন্য আমরা এই ঢাকা শহরে যে বাস টার্মিনালগুলি রয়েছে এগুলিকে সিটি সার্ভিসের আওতায় এনে আন্তর্জেলা বাস টার্মিনালগুলিকে ঢাকার আশেপাশে স্থাপন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য কাজ করে চলেছি। এছাড়া আমরা ঢাকাকে মেট্রো রেলের পাশাপাশি মনোরেল এবং আমরা ইলেকট্রিক ভেহিকেলকে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সকলেই কাজ করে চলছি। ইনশাল্লাহ আমরা একটি সময় এই ঢাকা এবং সারা বাংলাদেশে আমরা ইলেকট্রিক ভেহিকেল এবং মনোরেলের মাধ্যমে আগামীর বাংলাদেশ এবং ঢাকাকে যানজট মুক্ত করতে পারবো। আমাদের আগামী দিনে আমাদের ৫ লাখ চালক তৈরি করার পরিকল্পনা রয়েছে, সেই জন্য আমরা কাজ করে চলছি। আমরা রেলপথের দায়িত্ব রয়েছে। রেলপথে প্রায় ৯,৯৪১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সেখানেও আমরা দেখছি, আমরা ইতিমধ্যে ঢাকা কুমিল্লা কর্ড লাইন নির্মাণের কাজ, আমরা এই ফিজিবিলিটি স্টাডি কাজ চলছে, আমরা সেদিকেও এগিয়ে চলছি। আমরা প্রতিটি ট্রেনে ইন্টারনেট সেবার আওতায় আনা হচ্ছে। প্রতিটি স্টেশনকে এবং আমরা সৌর বিদ্যুতের মাধ্যমে প্রতিটি স্টেশনে বিদ্যুৎ সংস্থাপনের কাজ করার জন্য এগিয়ে চলেছি। আমরা প্রতিটি স্টেশনে যাত্রী সেবা বৃদ্ধির জন্য বেসরকারি পর্যায়ে কাজ করছি। এছাড়া লোকোমোটিভ এবং ক্যারেজের জন্য কাজ করছি। মাননীয় স্পিকার, সময় যেহেতু অল্প, আমি আজকে এখানে দাঁড়িয়ে কয়েকটি কথা বলতে চাই। আমরা রাজনীতি করে এদেশের জন্য, এদেশের মানুষের জন্য। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুদ্ধ করে যেমনি পতাকা দিয়েছেন, সেদিন যদি জনগণ ভুল করত, সেদিন যদি আজকের যারা বিরোধিতা করেন তাদের কথা শুনতো, তাহলে আমরা এই বাংলাদেশ পেতাম না। হয়তোবা আমাদেরকে পরাধীন থাকতে হতো, আমরা এই বাংলাদেশের অস্তিত্বই হয়তোবা থাকতো না। সুতরাং আমরা মনে করি বিএনপি যখন যে সিদ্ধান্ত নেয়, তার নেতা যখন যে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তই দেশের জন্য, দেশের মানুষের জন্য বাস্তবে একটি সিদ্ধান্ত। মাননীয় স্পিকার, আমরা ঢাকা ৯-এর আমাদের নাগরিক সুবিধা বঞ্চিত একটি এলাকা।
এখানে অনেক বাঁশের সাঁকো রয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন প্রয়োজন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাই। মুগদা হাসপাতাল থেকে ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 500 শয্যা থেকে 1000 শয্যা বিশিষ্ট উন্নীত করা হয়েছে। এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আমাদের এলাকার অনেক বাঁশের সাঁকো রয়েছে, ত্রিমোহনী, নাসিরাবাদ, দাসের কান্দি, সেই বাঁশের সাঁকোগুলি মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পরবর্তী বক্তা মাননীয় প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম, ফরিদপুর 2, সময় 8 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই বাজেট অধিবেশনের বক্তব্য দেওয়ার প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে এত বছরের 17 বছরের জুলুম নির্যাতনের পরে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে, তৌফিক দিয়েছে আমাদের সকলকে, সরকারি দল বিরোধী দল, এখানে আসার। আমাদের প্রথমে আমি স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া, যারা দুজনেই বাংলাদেশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন। এই বাজেটের জন্য আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাদের সুযোগ্য অর্থমন্ত্রী জনাব আমির খুসরো মাহমুদ চৌধুরীকে ধন্যবাদ জানাতে চাই। এই বাজেটটি দেখে আমার কাছে মনে হয়েছে যে গত 17 বছর যখন গুম, খুন, জুলুম, নির্যাতন, দুর্নীতি, টাকা পাচার চলছিল, তখন সুদূরে বসেও মাননীয় প্রধানমন্ত্রী শুধু দলই গোছাননি, সংগঠনই গোছাননি, উনি দেশের জন্য কাজ করে চলেছেন। এবং অর্থমন্ত্রীও যে নির্যাতনের মধ্যে থেকেও, কারাগারে থেকেও কিন্তু উনি দেশের জন্য কাজ করেছেন। এই বাজেটটি সেটারই প্রমাণ। আমাদের বিরোধী বন্ধুরা অনেকভাবে বাজেটকে সমালোচনা করার চেষ্টা করেছেন, অনেক পড়াশোনা করে এসেছেন, কিন্তু ইফ, বাট, কিন্তু, যদি অনেক কিছু দিয়েও ওনারা গতানুগতিক সমালোচনা ছাড়া নতুন কোনো সমালোচনা আরও দিতে পারেন নাই। মাননীয় স্পিকার, এই বাজেটকে বিভিন্নভাবে বিশেষায়িত করা হয়েছে। বিরোধী দল থেকে বলা হয়েছে চ্যালেঞ্জিং বাজেট, দিবা স্বপ্ন। এটি একটি দিবা স্বপ্ন নয়, এটি একটি বাস্তব, রিয়েলিস্টিক বাজেট, যে বাজেট বিএনপি সরকারের দ্বারাই বাস্তবায়িত হওয়া সম্ভব। এবং চ্যালেঞ্জিং শব্দটা বারবার ব্যবহার করা হয়েছে। অবশ্যই চ্যালেঞ্জিং শব্দের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ যখন একটি চ্যালেঞ্জের মুখে ছিল, তখন এই চ্যালেঞ্জের মুখ থেকে বাংলাদেশের মানুষকে দিশা দেখিয়েছিলেন স্বাধীনতা ঘোষণা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীকালে তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে পরিণত করার জন্য, উন্নত বাংলাদেশে পরিণত করার জন্য সেই চ্যালেঞ্জটা উনি হাতে নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং স্বৈরাচারীদের হাত থেকে বাংলাদেশকে আবার গণতন্ত্রের পথে নিয়ে আসার জন্য এই অবিরাম চ্যালেঞ্জটি হাতে নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং বর্তমানে একটি ভঙ্গুর অর্থনীতির সময় যখন সবগুলো সিস্টেম ভেঙে গেছিল, স্বৈরাচারীরা সবকিছু সিস্টেম ভেঙে দিয়েছিল, অর্থনীতিকে ধস নামিয়েছে, সেই ভঙ্গুর অর্থনীতিতে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের দায়িত্ব নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়েছেন। সুতরাং এই বাজেট চ্যালেঞ্জিং অবশ্যই, এবং এই বড় বাজেট বিএনপি দ্বারাই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, একটি বাজেট শুধু একটি হিসাব নিকাশ নয়, একটি পলিটিক্যাল কমিটমেন্ট, একটি রাজনৈতিক দলিল। আমি মনে করি এই বাজেটটি একটি মানবিক, ইনোভেটিভ, ইনক্লুসিভ বাজেট হয়েছে, প্রগ্রেসিভ বাজেট হয়েছে, নারী বান্ধব বাজেট হয়েছে। যে বাজেট নারীদের কথা বলে, নারীর ক্ষমতায়নের কথা বলে, সেই বাজেট কখনোই ফেল করতে পারে না। মাননীয় স্পিকার, এই বাজেটে বলা হয়েছে প্রথমে বিনিয়োগ কেন্দ্রিক প্রবৃদ্ধি,
সারা দেশে শক্তিশালী রাজস্ব প্রণোদনা করে ওয়ান স্টপ সার্ভিসের কথা বলা হয়েছে, ব্যাংকিং সংস্কারের কথা বলা হয়েছে, খেলাপি ঋণের অভিশাপ থেকে ব্যাংকিং সেক্টরকে মুক্ত করার কথা বলা হয়েছে। সবচেয়ে বেশি বলা হয়েছে যুব ক্ষমতায়ন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে ডেমোগ্রাফিক শক্তিতে রূপান্তরিত করে যুব শক্তিকে নতুন দেশে বিনির্মাণে কাজে লাগানোর কথা বলা হয়েছে। বিশেষত নারী উদ্যোক্তাদের প্রতিভা আর দক্ষতাকে রাষ্ট্রের কাঠামোগত শক্তির সাথে সংযোগ স্থাপন করে দেবার এক অপূর্ব প্রকাশ কিন্তু এই বাজেটে রয়েছে। মাননীয় স্পিকার, এই বাজেটে বলা হয়েছে সুন্দরভাবে, আমাদের অর্থমন্ত্রী কিন্তু তুলে ধরেছেন, বৈশ্বিক অর্থনীতির একটি সিগন্যালিং মেকানিজম, সম্পদ, ইনকাম এবং মুদ্রা, যে আলাদা আলাদা চারটি শক্তিশালী শব্দ মাননীয় অর্থমন্ত্রী সেটা বুঝিয়ে দিয়েছেন। আমাদের এই বাজেটে যদি আমি বড় দাগে যদি হাইলাইট করি, কৃষিতে 12 লাখ কৃষকের যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, 25.22 লাখ প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ, সার ও উপকরণ, কৃষক কার্ড পাইলট কর্মসূচি, স্বাস্থ্য ই-হেলথ কার্ড চালুর ব্যবস্থা, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় শিশু হাসপাতাল চালু। এগুলো শুধু টিপ অফ দ্য আইসবার্গ। মাননীয় স্পিকার, শিক্ষাতে আমাদের 2 লাখ প্রাথমিক শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, মিড ডে মিল, বিজ্ঞান তথ্য প্রযুক্তিতে পেপ্যাল ও আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালু, ফ্রিল্যান্সারদের সুবিধা, 1500 শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্য ওয়াইফাই, বিদ্যুৎ ও জ্বালানিতে সংস্কার, পরিবহন ও যোগাযোগে ইলেকট্রিক বাস চালানোর একটা কথা হয়েছে, মহিলা শিশুর জন্য পিঙ্ক বাস চালুর কথা হয়েছে, ফ্যামিলি কার্ড অলরেডি চলমান আছে, এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়নে বিশাল বাজেট রাখা হয়েছে। এগুলো শুধু এই ব্যবস্থাগুলো প্রমাণ করে যে এই বাজেট জনবান্ধব বাজেট, যেটা বিরোধী দল থেকে প্রায় বলা হয়েছে শুধু ব্যবসায়ীদের বাজেট। এটা ব্যবসায়ীদের বাজেট না, এটা গরিব মারার বাজেট নাই। যদি কিছু হয়ে থাকে এটা গরিবদেরকে বাঁচানোর বাজেট, রক্ষার বাজেট। আবার বলা হয়েছে বাজার থেকে বিপুল আমরা ঋণ নিয়েছি। এই অভিযোগ একেবারে বিভ্রান্তিকর। মাননীয় স্পিকার, এগুলো কৌশলগত বিনিয়োগ, ভোগ নির্ভর ঋণ নয়। বাংলাদেশের সরকারি ঋণ জিডিপি অনুপাতে বর্তমানে প্রায় 42%, যা জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন এবং ভারতের তুলনায় অনেক বেশি সুষম ও টেকসই। এই পরিমিত ঋণ উৎপাদন ক্ষমতা জোরদার করতে, পণ্য সেবার সরবরাহ বাড়াতে এবং বাজার মূল্য, পণ্য বিনিয়োগের স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যবহৃত হচ্ছে। মাননীয় স্পিকার, আমার সময় শেষ, সময় আপনি দিবেন না, শুধু এতটুকুই বলে শেষ করতে চাই যে এখানে জুলাই যোদ্ধাদের জন্য বাজেট রাখা হয়েছে, সেটা আমরা স্বাগত জানাই। অবশ্যই যদি প্রয়োজন হয় আরো জুলাই যোদ্ধাদের পরিবারের জন্য বাজেট আমার মনে হয় রাখা উচিত, কিন্তু 17 বছরে আমাদের তৃণমূলে হাজার হাজার নেতাকর্মী, গ্রামের গরিব নেতাকর্মীরা যারা নির্যাতিত হয়েছে তাদের জন্য বাজেটে অ্যালোকেশন রাখা প্রয়োজন। মাননীয় স্পিকার, এখনো তারা ছিন্নমূল অবস্থায় রয়েছে, তাদের কথা আমাদের ভেবে দেখতে হবে। মাননীয় স্পিকার, আপনাদের অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পরবর্তী বক্তা মাননীয় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, নাটোর 1, সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে এই মহান সংসদে বাজেট নিয়ে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমি শুকরিয়া আদায় করছি। মাননীয় স্পিকার, বর্তমান বাংলাদেশে যে বাজেটটি আমাদের মাননীয় অর্থমন্ত্রী প্রস্তাবনা আকারে পেশ করেছেন বর্তমান মহান সংসদে, এই বাজেটটি আসলে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বলে আমি মনে করছি। সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি দুটোকে মাথায় রেখেই এই বাজেটকে জনগণের সামনে নিয়ে আসা হয়েছে। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বর্তমান সরকার পথে নামেনি। মাননীয় স্পিকার, আমরা পথে নেমেছি, পথটা তৈরি করে ইনশাআল্লাহ। আজকে বর্তমানে
যে বাজেটটা রাখা হয়েছে টপ টু বটম দেশের সকল পর্যায়ের জনগণের ভাগ্য উন্নয়ন, তাদের জীবনের মান উন্নয়নের বিষয়টিকে মাথায় রেখেই মাননীয় স্পিকার এটিকে সামনে নিয়ে আসা হয়েছে। আমরা মনে করি এই বাজেটের যদি চ্যালেঞ্জের কোনো পার্ট থেকে থাকে সেটা হচ্ছে এটি বাস্তবায়ন করা, এবং উই হ্যাভ অলরেডি টেকেন দ্য চ্যালেঞ্জ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বর্তমান সরকার যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিল, আছে এবং থাকবে। বর্তমানে বাংলাদেশের যে আর্থিক অবস্থা, যে ভঙ্গুর অর্থনীতি, বিগত 17-20 বছর ধরে যে সিস্টেমেটিক্যাল ডিস্ট্রাকশন সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে করা হয়েছে, সকল কিছুকে ওভারনাইট তুলে নিয়ে আসা সম্ভব না, এটা আমরা সবাই জানি, আমরা সবাই বুঝি। সে কারণে আমাদের এই বাজেটটাকে বাস্তবে রূপ দিতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন রয়েছে। সকলকে সাথে নিয়ে আমাদেরকে একসাথে এগোতে হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে এ পর্যন্ত রাত দিন কাজ করে যাচ্ছি কিভাবে সব থেকে ভাইব্রেন্ট একটি মিনিস্ট্রি এটাকে করে গড়ে তোলা যায়। আমার মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন। আমরা সকলে মিলে চেষ্টা করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ম্যানিফেস্টো, ওয়ান অফ দ্য মেইন সিগনেচার প্রজেক্ট যেটা ছিল ফ্যামিলি কার্ড, সেটাকে পাইলটিংটা বাস্তবে রূপ দিতে, এবং আমরা সাকসেসফুলি সেটা করতে পেরেছি ইনশাআল্লাহ। আমাদেরকে ফ্যামিলি কার্ড সহ, কৃষক কার্ড সহ, আমাদের যুব সমাজের উন্নয়নের জন্য চাকরি থেকে শুরু করে যত ধরনের সামাজিক পরিকল্পনা নেওয়া সম্ভব বর্তমান বাজেটে সবগুলো নেওয়া হয়েছে। কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে বেনিফিশিয়ারি এন্ডে যেন সকল এই পরিকল্পনাগুলোকে পৌঁছায়, এই বেনিফিটগুলো পৌঁছায়। সেটার জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা অনেক বিরোধিতার জন্য বিরোধিতা করতে পারি, কিন্তু পরিবর্তনের বাতাস যে একটি অলরেডি শুরু হয়ে গেছে এটা আমাদেরকে স্বীকার করতে হবে। সে পরিবর্তনটা যেমন সবুজ বাংলাদেশ গড়ার পরিবর্তন, গ্রিন বাংলাদেশ গড়ার পরিবর্তন, সেই পরিবর্তনটা একইভাবে পরিষ্কার বাংলাদেশ, ক্লিন বাংলাদেশ গড়ার পরিবর্তন। আসুন আমরা সকলে মিলে রাস্তাঘাট পরিষ্কার করার সাথে সাথে নিজেদের মনটাকেও একটু পরিষ্কার করি। যদি নিজেদের মনটাকে পরিষ্কার করতে পারি, একটু বড় করে আমরা দেখতে পারি, আমরা দেখতে পাবো যে আমরা সকলে মিলে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটি নতুন বাংলাদেশকে নিয়ে আসলাম, আমরা সকলে কিন্তু সে একই প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছি, সকলে কিন্তু সে একই প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে এগোতে চাচ্ছি, এবং সকলে মিলে যদি এগোতে পারি তাহলে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেই বাংলাদেশ কিন্তু খুব বেশি দূরে নয়। এই বাজেটে যেমন জাতীয় সম্পর্ককে বিনির্মাণ করার জন্য চেষ্টা করা হয়েছে, আন্তর্জাতিক সম্পর্ককে অনেক বেশি স্ট্রেংথেন করার চেষ্টা করা হয়েছে। এই বাজেট আত্মসম্মানের কথা বলে, এই বাজেট আত্মনির্ভরশীলতার কথা বলে, এই বাজেট আত্মমর্যাদার কথা বলে। আসুন এগুলোকে আমরা অনেক বেশি সাবজেক্টিভ না করে আমরা সকলে মিলে অবজেক্টিভ হিসেবে দেখি এবং জনগণের জীবনমানের উন্নয়নের জন্য কাজ করি। আমার মন্ত্রণালয়ের যে ফ্যামিলি কার্ডের বিষয়ে পাইলটিং শেষ হয়েছে, যখনই যেখানে যাই তখনই একটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হয় যে আমার এলাকায় কখন ফ্যামিলি কার্ড শুরু হবে। এই যে মানুষের চাহিদা, এই যে মানুষের রেসিপ্রোকেশন, তাদের যে ফ্যামিলি কার্ডের প্রয়োজন, তাদের যে কৃষক কার্ডের প্রয়োজন, সেটাই কিন্তু ডিনোট করে যে এই প্রজেক্টগুলো কতখানি বাস্তবধর্মী এবং এই প্রজেক্টগুলো কতখানি বাংলাদেশি ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলতে পারে। আমাদের রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধির জন্য আমাদের সকলকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। এই মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর কাজটি কিন্তু একা সরকারের পক্ষে করা সম্ভব নয়। সরকার স্টেট পলিসি নিচ্ছি আমরা, এটা এক্সিকিউশন লেভেলে গিয়ে আমাদেরকে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এই জন্য বারংবার আমরা একটা কথাই বলতে চাই যে দেশ গড়ার কাজ কেবল আমার একলার না। আমরা দেখেছি বিগত সময়ে যখন এক একটি সেক্টরের উপরে অত্যাচার হয়েছে তখন সেই সেক্টর প্রতিবাদ করেছে, কিন্তু যখন একটি সন্তানের গায়ে গুলি লেগেছে তখন কিন্তু ঘর থেকে মা বাবা সহ সকলে বেরিয়ে এসেছে। আসুন উন্নয়নের অগ্রযাত্রায় আমরা সকলে মা বাবা সহ একসাথে বেরিয়ে এসে এই উন্নয়নের অগ্রযাত্রাতে আমরা শরিক হই এবং কাজের দিকে এগিয়ে যাই। সময় কম, এলাকার কথা কিছু না বললেই নয়। নাটোরের মানুষ, আমি নাটোরের মেয়ে। আমাদের নাটোরের বেশ কিছু বিষয় নিয়ে ইতিমধ্যে আমি সংসদে কথা বলেছি। তার মধ্যে একটি হচ্ছে নাটোরে যতগুলো চরাঞ্চল রয়েছে, উত্তরাঞ্চলে যতগুলো চরাঞ্চল রয়েছে, এই চরাঞ্চলগুলোকে যদি আমরা ইউটিলাইজ করতে না পারি
তাহলে আমাদের জন্য এটা খুব ক্ষতির কারণ হচ্ছে। প্রথমত বালুমহল নিয়ে একটা বড় সিন্ডিকেট কাজ করে পুরো বাংলাদেশ জুড়ে। এই সিন্ডিকেটটাকে আমাদেরকে একটু আইডেন্টিফাই করে কেটে ডিফিউজ করতে হবে। বালুমহলকে যদি লিজ দিতে হয় তাহলে অ্যাপ্রোপ্রিয়েটলি বালুমহল নিয়ে কাজ করতে হবে, আর যদি বালুমহলের লিজ বন্ধ করতে হয় তাহলে একবারে বন্ধ করতে হবে। যদি চরগুলোকে আমরা ইউটিলাইজ করতে চাই, আমাদের রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে আমরা যদি সোলার প্যানেল তৈরি করে সেখানে কাজ করতে চাই, তাহলে চরাঞ্চলে যে ক্রাইমগুলো হয় এই ক্রাইমগুলো বন্ধ করা অনতিবিলম্বে সম্ভব। আমাদের নাটোরের লালপুর এবং পাবনায় যে চরগুলো আছে, ঈশ্বরদীতে যে চরগুলো আছে, সেখানে গত 3 সপ্তাহে 3টা কিলিং হয়েছে, 3টে মার্ডার হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং এগুলোকে বন্ধ করার জন্য অনতিবিলম্বে এই চরগুলোকে আমাদেরকে হাত দেওয়া উচিত এবং কাজ করা উচিত। দ্বিতীয়ত, আমাদের উত্তরাঞ্চলে অনেক সুগার মিল আছে। এই বন্ধ হয়ে যাওয়া এবং অর্ধবন্ধ মিলগুলোকে অবশ্যই আমাদেরকে কাজে হাত দিতে হবে। তাহলে যেটা হবে, আমাদের যুব উন্নয়নের জন্য, যুব সমাজের কর্মসংস্থানের জন্য তারা যখন সরকারি চাকরির খোঁজে ঘুরতে থাকে, অথচ সরকারি চাকরির সংস্থান আসলে সকলকে দেওয়া সম্ভব না, আমরা যদি এলাকা ভিত্তিক কাজগুলো হাত দিতে পারি তাহলে সেখানে কর্মসংস্থান হবে এবং এলাকাতে ভিত্তিক কিন্তু উন্নয়ন করা আমাদের পক্ষে সম্ভব। ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট যে প্রজেক্টটি আমরা এগোতে চাচ্ছি, ইতিমধ্যে যদি আমরা সেই কাজগুলোকে আরও একটু ত্বরান্বিত করি তাহলে আমাদের কাছে অনেকভাবে এই ধরনের প্রস্তাবগুলো এসছে যে আপনারা এই কাজগুলো করেন। কিছুদিন আগে শ্রীমঙ্গলে গিয়েছিলাম, চা বাগানের মণিপুরীদের সাথে কথা বলেছি। চমৎকার কাজ তারা করে, মণিপুরি শাড়ি তৈরি তারা করে। রাজশাহীতে আমাদের তাঁত আছে, টাঙ্গাইলে তাঁত আছে, নাটোরে আঁক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে আমরা কাজ করে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করতে পারি। পরিশেষে বলতে চাই, বর্তমান সরকার চাইছে দেশের সকল জনগণকে নিয়ে সামনে এগিয়ে যেতে, দেশের জনগণের জীবন মানের উন্নয়ন করতে। আসুন আমরা সকলে মিলে একসাথে সম্মিলিতভাবে সেই কাজটি করি। পথ দীর্ঘ নয়, পথটি খুবই অল্প। এই অল্প পথে যেন আমরা কাজগুলো একটু ভালো মতো করতে পারি, সকলে মিলে করতে পারি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পরবর্তী বক্তা মাননীয় প্রতিমন্ত্রী এম এ মুহিত, সিরাজগঞ্জ 6। আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কিত এই আলোচনায় আমাকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা বাজেট সম্পর্কে দীর্ঘ আলোচনা শুনেছি। আমি বাজেট বিশ্লেষণকে শুধুমাত্র অর্থ এবং সংখ্যার খেলা মনে করি না। একটি বাজেটকে দেখতে হবে তার প্রেক্ষাপট সহ, কোন প্রেক্ষাপটে এই বাজেট তৈরি করা হয়েছে। এবং আমরা সকলেই জানি বিগত 15 বছরের দুঃশাসনে আমাদের অর্থনীতি ভেঙে পড়েছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। একটি গণ আন্দোলনের মাধ্যমে, সে ফ্যাসিস্ট সরকারের পতনের পর একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এই সংসদ নির্বাচিত হয়েছে। তাই এই সংসদের কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক এবং সরকারের দায়িত্ব সেই প্রত্যাশা এবং প্রাপ্তির সমন্বয় করা আমাদের সীমিত সম্পদের ভেতর দিয়ে। আমি স্বাস্থ্য খাতে আমাদের বাজেট নিয়ে আমার আলোচনাকে ফোকাস করতে চাই। আমাদের স্বাস্থ্য খাতের যে বাজেট দেয়া হয়েছে, আমার বিরোধী দলীয় সংসদ সদস্যদের বলবো, আপনারা তর্ক করার জন্য নয় কিংবা সমালোচনার জন্য নয়, আসুন আলোচনার জন্য আমরা কথা বলি এবং বোঝার চেষ্টা করি আমাদের দৃষ্টিভঙ্গিগুলো। আমি মনে করি আমাদের এই স্বাস্থ্য বাজেট যে লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে, সেই লক্ষ্যটি হচ্ছে আমরা এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই, একটি সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে চাই যেখানে ধনী গরিব নির্বিশেষে বিনামূল্যে সহজলভ্য চিকিৎসা পাবেন। অর্থাৎ একটি অ্যাক্সেসেবল, অ্যাফোর্ডেবল এবং ইনক্লুসিভ হেলথ সিস্টেম করার জন্যই এই বাজেট তৈরি করা হয়েছে। স্বাস্থ্য খাতে বাজেট প্রায় দ্বিগুণ হয়েছে। বিগত বছরে 35,000 কোটি টাকা থেকে এবার 69,000 কোটি টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ করেছে আমাদের সরকার। এই বিশাল বিনিয়োগের প্রধান কারণটা কি? স্বাস্থ্য খাতে বিনিয়োগ শুধুমাত্র হাসপাতাল তৈরি নয় কিংবা জনগণের স্বাস্থ্যের সাময়িক উন্নতি নয়। স্বাস্থ্য খাতে বিনিয়োগ পুরো জনগোষ্ঠীর গড় আয়ু বৃদ্ধি করে, মানুষকে সুস্থভাবে বাঁচতে দেয়। স্বাস্থ্য খাতে বিনিয়োগ দারিদ্র্য নিরসন করে,
মানুষকে সুস্থ এবং প্রোডাক্টিভ রাখে। স্বাস্থ্য খাতে বিনিয়োগ আমাদের ওয়েলবিং এবং হ্যাপিনেস তৈরি করে। স্বাস্থ্য খাতে বিনিয়োগ আমাদের সমাজে বৈষম্য দূর করে সম্প্রীতির সমাজ তৈরিতে সৃষ্টি করে। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে বড় চ্যালেঞ্জগুলো আমরা এই সময় দেখতে পাচ্ছি, আমাদের যে সর্বাত্মকভাবে যে মৃত্যু হয় মানুষের, তার শতকরা ৭১% বাংলাদেশে নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক ব্যাধির কারণে হচ্ছে। অর্থাৎ ডায়াবেটিস, হাইপারটেনশন, এই ধরনের দীর্ঘমেয়াদী রোগ, কিডনির রোগ, এই সমস্ত কারণে মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশে এবং বিশ্বের বর্তমান বাস্তবতায় স্বাস্থ্য খাতে আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে অতিমারী এবং মহামারীর শঙ্কা। একই সাথে আরবানাইজেশন, নগরায়ন, দ্রুত গতিতে মানুষ গ্রাম থেকে নগরে চলে আসছে এবং সেখানে একটি দরিদ্র জনগোষ্ঠী হিসেবে তাদের জীবন যাপন করতে হচ্ছে। প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য খাতেও প্রযুক্তির ব্যবহারের যে সুযোগ আছে, সেই সুযোগগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য খাত এবং চিকিৎসাকে আরো বেশি কার্যকর করে তুলতে হবে। একই সাথে বাংলাদেশে প্রধান একটি সমস্যা, চিকিৎসার খরচ বৃদ্ধি পেয়েছে এবং তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই খরচের শতকরা ৭৯% আউট অফ পকেট এক্সপেন্ডিচার, অর্থাৎ রোগীর পকেট থেকে টাকা দিয়ে তাকে চিকিৎসা নিতে হয়। এই একই সংখ্যাটি থাইল্যান্ডে মাত্র শতকরা 10% এবং মালদ্বীপসে মাত্র 18% আমাদের দেশের মানুষকে 80% পকেট থেকে টাকা দিয়ে চিকিৎসা নিতে হয়। তাই এই বাজেটকে দেখতে হবে এমন একটি বাজেট, যে বাজেটে অপরিকল্পিতভাবে এখানে সেখানে বিল্ডিং আর হাসপাতাল তৈরি করার কোনো পরিকল্পনা নেই। এই বাজেট আমাদের বিরোধী দল মাঝে মাঝে এই সংস্কারের কথা বলেন, জুলাই সনদের কথা বলেন। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি। একটি স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছিল, তারা অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক কিছু লিখে দিয়েছে। আমি খুশি হতাম আমাদের বিরোধী দল যদি সেই স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আমাদের এখানে কথা বলতেন। আমরা চাই স্বাস্থ্য খাতকে পুনর্গঠন করতে, সংস্কার করতে। স্বাস্থ্য খাতে ভৌত কাঠামোর সংস্কার দরকার। প্রতিটা বিল্ডিং ভেঙে পড়েছে। মানব সম্পদের সংস্কার প্রয়োজন। চিকিৎসা পদ্ধতি সহ হেলথ ম্যানেজমেন্টের ইমপ্রুভমেন্ট দরকার, ডিসেন্ট্রালাইজেশন দরকার এবং কেনাকাটার ক্ষেত্রে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি দরকার। আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব যেখানে নগর এবং গ্রামের মানুষ একই ধরনের স্বাস্থ্য পাবে। আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব যে স্বাস্থ্য ব্যবস্থার ভিত্তি হবে আমাদের প্রাথমিক স্বাস্থ্য সেবা। এবারের বাজেট যেমন 100% বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি আমাদের চ্যালেঞ্জগুলোও রয়েছে। আমরা জোর দেব রোগ প্রতিরোধে, রোগের চিকিৎসার চেয়ে রোগ হওয়ার আগেই আমরা সেটাকে থামানোর চেষ্টা করব। আমরা একটি রেফারেল নেটওয়ার্ক গড়ে তুলব। আপনারা সকলেই বলেন দেশের মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, বড় বড় হাসপাতালগুলো ঢাকায় বারান্দায় রোগী থাকে, 500 রোগীর হাসপাতালে 2000 রোগীকে চিকিৎসা দিতে হয়। এই যে ঢাকার বড় হাসপাতালে যে ভিড়টি দেখছেন, এই সমস্যার সমাধান ঢাকার ওই হাসপাতালে পাবেন না। এই সমস্যার সমাধান যদি আমরা জেলা হাসপাতালগুলোকে পূর্ণাঙ্গ সব সুবিধা দিয়ে তৈরি করতে পারি, মানুষ তাহলে জেলার ভেতরেই তার চিকিৎসাগুলো পাবে। আমরা সেই ধরনের পরিকল্পনাই করছি। আমার বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যদের বলতে চাই, আপনারা সংখ্যার দিকে না তাকিয়ে একবার ভাবুন এই বাজেটটি কার জন্য। আপনার যে ভাইটি হার্টের অপারেশনের অপেক্ষায় বসে আছে, মৃত্যুর মুখোমুখি হয়ে, এই বাজেট আপনার সেই ভাইয়ের প্রাণ রক্ষার বাজেট। মাননীয় স্পিকার, আমাদের মা, খালা, চাচারা, বৃদ্ধ মানুষেরা 5 লক্ষের অধিক ছানি রোগের কারণে অন্ধত্ব বরণ করে বসে আছেন। এই বাজেট তাদেরকে সশ্রয়ে ছানি অপারেশন করে পুনরায় দৃষ্টি ফিরে পাওয়ার বাজেট। আমাদের যে আত্মীয়রা জমি জমা বিক্রি করতে হয় ক্যান্সারের চিকিৎসার জন্য, ঢাকায় এসে বারান্দায় ঘুমাতে হয়, এই বাজেটে আমরা ক্যান্সার চিকিৎসার ব্যবস্থার উপর জোর দিয়েছি। আমাদের সেই ভাই বোনদের জীবন এবং জমি রক্ষার বাজেট। আর বেশি সময় নেই, আমি শেষ করার আগে দুটো কথা বলতে চাই আমার এলাকার মানুষকে নিয়ে। আমার এলাকা সিরাজগঞ্জ 6 শাহজাদপুর,
এখানে নদী ভাঙন এলাকা চর অঞ্চল। মাননীয় স্পিকার, আমি দাবি জানাবো দেশের বিভিন্ন জায়গায় যে চর অঞ্চলগুলো আছে তাদের জীবন জীবিকার উন্নয়নের জন্য একটি চর উন্নয়ন ফাউন্ডেশন গড়ে তোলা প্রয়োজন। আমার এলাকায় সনাতনী ইউনিয়নে চর অঞ্চলের মানুষ অত্যন্ত দুঃখে কষ্টে আছে। 4টি ইউনিয়ন নদী ভাঙনের সম্মুখীন, খুকনি, জালালপুর, সনাতনী এবং ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পরবর্তী বক্তা মাননীয় প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন, ময়মনসিংহ 3, আপনার সময় 8 মিনিট। নেই? নুরুদ্দিন পরবর্তী বক্তা মাননীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, সময় 10 মিনিট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর অশেষ দয়া, বিশেষ রহমত, রব্বুল আলামিন বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করে 2026 এবং 27-এর বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকারকে, একটি বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য একটি সুষম বাজেট তৈরি করার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, আমি একটা হাদিস বলতে চাই। হাদিসটা হচ্ছে, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ যদি কোনো শাসককে ভালোবাসেন তাহলে তার সাথী, তাকে একজন সৎ এবং সৎ উপদেশ দান করে এরকম ভালো মানুষকে তাকে সাথী বানিয়ে দেন। যখন শাসক কোনো ভুল করে তখন তার সেই সৎ সাথী তাকে তার ভুলটি ধরিয়ে দেন। আর যদি সে কোনো ভালো কাজ করে তাকে সেই ব্যাপারে উৎসাহ দান করেন। আর আল্লাহ যদি কোনো শাসককে অপছন্দ করেন তাহলে তার সাথে একদম খারাপ সাথীকে তুলে দেন। যখন শাসক ভুল করে সাথী চুপ থাকে যাতে শাসক আরো ভুল করতে পারে। আর যখন সে কোনো ভালো কাজ করে সে কাজের তাকে সে উৎসাহিত করে না। মাননীয় স্পিকার, 17 বছরের এই জাতি যে জগদ্দল পাথর বুকে বয়ে নিয়ে নির্মম শাসন ব্যবস্থার জাতাকলে পিষ্ট ছিল জাতি, তারপর বাংলাদেশের গণতান্ত্রিককামী জনতা, সর্বস্তরের মানুষ সেই স্বৈরশাসককে হটিয়ে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর অশেষ রহমতে আমাদের একটি সুন্দর নির্বাচন দিয়েছেন। এবং সেই নির্বাচনে আমরা আমাদের সাথী হিসাবে আমাদের অপোজিশনকে আমরা সেই সৎ ব্যক্তিদের এবং ভালো মানুষদের হিসাবে আমরা বিবেচিত করি। এবং যার কারণে আজকের এই পার্লামেন্টে আমরা যখন কোনো ভুল করি তারা সাথে সাথে আমাদের সেই ভুলটাকে ধরিয়ে দেন। এরকম একজন ভালো মানুষের সাথী হিসাবে আমাদের সাথে মিশিয়ে দেওয়ার জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া প্রকাশ করছি। মাননীয় স্পিকার, 2026-27-এর বাজেট অধিবেশনে আমাদের অর্থমন্ত্রী সাহেব যে সফল একটা বাজেট দিয়েছেন, একটা বিষয় আমরা এখনো অনেকে চিন্তা করি, অনেকে করছি না, যার কারণে সমালোচনা কোন দিক থেকে শুরু হবে সেটা অনেকে বুঝে উঠতে পারছি না। আর সেটি হচ্ছে কি, মাত্র 4 মাসের একটা সরকারকে আমরা দেখলাম কি প্রায় 9 লক্ষ কোটি টাকার একটি বাজেট এই মহাসংসদে
বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য উপস্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, এই 4 মাসের যেই সরকার, সেই সরকার যে দুঃসাহসিক বাজেট এই দেশের জনগণকে ভালোবেসে এদেশের মানুষের কল্যাণের চিন্তা করে যে বাজেট দিয়েছেন, এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে অল্প দিনের মধ্যে একটি সুন্দর বাজেট দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি কয়েকদিন আগে আমি আমার বাড়িতে গিয়েছিলাম। আমার কাছে দুজন বৃদ্ধ মা আসলেন, এক বৃদ্ধ মা এবং তার এক মেয়ে নিয়ে আসলেন। আমি জিজ্ঞেস করলাম যে মা, আপনি কেন আসলেন? তখন বৃদ্ধ মা আমাকে বললেন যে বাবা, তিনি কেঁদে কেঁদে বলছেন যে বাবা, আমি শুনেছি তোমাদের এই সরকার, তোমরা ফ্যামিলি কার্ড দিবে। আমার একটা মেয়ে আছে, সে মেয়েটা পঙ্গু, প্যারালাইজড, সে বিছনা থেকে উঠতে পারে না। তার জন্য কি একটা ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যবস্থা করা যাবে বাবা? তখন আমি আমার সেই বৃদ্ধ মায়ের দিকে তাকিয়ে থাকলাম আর ভাবলাম যে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে এই অসহায় অসতিপর এই বৃদ্ধ মায়ের কথা চিন্তা করেই তিনি এই দেশের এই অসহায় মহিলাদের জন্য, তিনি বৃদ্ধ মায়ের জন্য তিনি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। মাননীয় স্পিকার, আমি এই পার্লামেন্টের প্রথম বাজেট অধিবেশনে, আমার জীবনের প্রথম বাজেট অধিবেশনের বক্তব্য, আমি জানি না আমার কোথায় থেকে শুরু করা উচিত আর কোথায় যা শেষ হওয়া উচিত। আমার সময় মাত্র 10 মিনিট। মাননীয় স্পিকার, আমাদের বন্ধুরা বলেছেন এই বাজেট একটা অস্বাভাবিক বাজেট, এত বড় বাজেট এই অল্প সময়ের মধ্যে কিভাবে এটা বাস্তবায়ন করা হবে। মাননীয় স্পিকার, আল্লাহ কোরআনে সূরা নাজমে বলেন, মানুষের জন্য তাই রয়েছে যার জন্য সে চেষ্টা করে, আর তার সেই চেষ্টা অবশ্যই দেখা হবে। সূরা নাজম আয়াত নম্বর 53, 27 নম্বর পারা। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী সহ বর্তমান সরকার বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টাটা করবে আর বরকত দিবে আল্লাহ। এই বরকতের আশায় আল্লাহর সাহায্য নিয়ে আমাদের এই প্রথম জাতীয়তাবাদী দলের এই সরকারের প্রথম এই বাজেট নিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ে পথ চলা। আমরা বিশ্বাস করি আমাদের ইমানের সেই শক্তি আছে, সেই হিম্মত আছে, যেখানে একটা বিধ্বস্ত অর্থনীতি রেখে গেছেন ফ্যাসিস্ট হাসিনা, সেই বিধ্বস্ত অর্থনীতিকে বাংলাদেশের মানুষকে পৃথিবীর দরবারে কর্মক্ষম জনশক্তি দিয়ে এবং দক্ষ জনশক্তি দিয়ে আমরা এই বাজেট বাস্তবায়ন করে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এবং দেখাবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষেই সম্ভব একটা অসম্ভবকে সম্ভব করা। মাননীয় স্পিকার, আমার এলাকায় চর এলাকা, ওদিন আমাকে ইউনূস সাহেব ফোন করলেন, বললেন আপনার এলাকায় একটা স্কুল এসেছে যেখানে বাচ্চাদেরকে ফ্রি ব্যাগ এবং জুতো দেওয়া হবে, ড্রেস দেওয়া হবে। আমি যখন ওই এলাকায় ওই স্কুলের শিক্ষকদেরকে এই সংবাদ পৌঁছে দিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের ছেলে মেয়েদের জন্য, আপনার স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ব্যাগ এবং জুতোর ব্যবস্থা করে দিয়েছে, আমরা এখানে সবাই এক এক এলাকার সংসদ সদস্য,
আমাদের গরিব পরিবারগুলার সে বাচ্চারা আনন্দে সেদিন আত্মহারা হয়ে গেল, যে এবং বাবা মারও আত্মহারা হয়ে গেল যে আমার ছেলে আমার মেয়ে যার কাঁধে ব্যাগ থাকবে, যার পায়ে জুতা থাকবে, যার গায়ে স্কুল ড্রেস থাকবে। মাননীয় স্পিকার, এটাই হচ্ছে সুষম এবং গণতান্ত্রিক সরকারের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত, যেখানে খেটে খাওয়া মানুষগুলো তাকিয়ে আছে সরকারের দিকে। আর সর্বশেষ আমি আমার শরীয়তপুর এলাকার আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং যোগাযোগ মন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আমাদের পদ্মা সেতু থেকে শরীয়তপুর হয়ে হিজলা হয়ে কুয়াকাটা পর্যন্ত একটা রেল লাইন চালু করার জন্য, এবং এতে ঢাকা থেকে 2 ঘন্টার মধ্যে কুয়াকাটা। ধন্যবাদ মাননীয় হুইপ। পয়েন্ট অফ অর্ডার, এটা কি ওনার বক্তব্যের উপরে কি বলেন? মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত হুইপ নুরুদ্দিন আহমেদ অপু বলেছেন সূরা নাজমের 53 নম্বর আয়াতে যে কথাটি বলেছেন বিষয়টি এমন নয়। সঠিক হচ্ছে 53 নম্বর সূরা নাজম 39 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাইসা লিল ইনসানা ইল্লা মা আসা, মানুষ যা চেষ্টা করে সেটাই সে পায়। উনি বলছেন 53 নম্বর আয়াত, আসলে সূরার নাম্বার হচ্ছে 53, আয়াত নাম্বার হচ্ছে 39। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বক্তব্য তো ঠিক আছে নাকি? বক্তব্য ঠিক আছে, আয়াত নম্বর ভুল। না, বক্তব্য ঠিক আছে, কিন্তু আয়াত নাম্বার, কোরআনের আয়াত তো ভুল বলা যাবে না। মাননীয় স্পিকার, কোরআন আয়াত ভুল বলা যাবে না। ধন্যবাদ, বসুন। পরবর্তী বক্তা মাননীয় সদস্য আমানুল্লাহ আমান, ঢাকা 2, আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকের যে বাজেট দেওয়া হয়েছে এই বাজেট সম্পর্কে বিস্তারিত গঠনমূলক খাতওয়ারি বক্তব্য এখানে হয়েছে। আমি বিস্তারিত বক্তব্যে যাব না। আমি 5 বার এমপি হওয়ার সুযোগ হয়েছে। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে সেই সুযোগটি করে দিয়েছেন। আমি 1991 সাল থেকে যত বাজেট দেখেছি, এই ধরনের বাজেট কখনোই জাতীয় সংসদে এভাবে উপস্থাপন করা হয়নি। স্মরণকালের স্মরণীয় ইতিহাস সৃষ্টি করেছে সেই বাজেট মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মাননীয় সুযোগ্য অর্থমন্ত্রী জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরীর তার যে চিন্তা চেতনা তার মধ্য দিয়ে এবং আমাদের ক্যাবিনেটের এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের সকলের পরামর্শ নিয়ে যে বাজেটটি দিয়েছেন, এই বাজেট স্মরণীয় হয়ে থাকবে। মাননীয় স্পিকার, আমি দেখেছি এই বাজেটে গরিবের জন্য যা কিছু করা প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় অর্থমন্ত্রী সেটা করেছেন। চাল, ডাল, আটা, তেল, লবণ, সাবান, মশলা, গরু, ছাগল, হাঁস, মুরগি, মানে বলতে গেলে আর শেষ করা যাবে না। মূল্য কমিয়েছেন, কোনো কর নেই। শিক্ষার জন্য যে বাজেট দিয়েছেন 1,36,000 কোটি টাকা প্রায়, এই বাজেট তো ইতিহাসে কখনোই আমরা দেখিনি
এবং এই বাজেটটা দেখে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মসূচি গ্রহণ করেছেন যে প্রাইমারি শিক্ষায় তো বাধ্যতামূলক, সেখানে সেই ছাত্রছাত্রীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, একটা ছাত্রীর জন্য একটা ব্যাগ, একটা শু, জামা কাপড় এবং মধ্যাহ্নভোজ, এইটা দেখে আমার মনে পড়লো মাননীয় প্রধানমন্ত্রী যে দীর্ঘ 18 বছর নির্বাসনে ছিলেন, লন্ডনে যে জিনিসটি প্রাইমারি শিক্ষার মধ্যে রয়েছে, কারণ আমার একটু সুযোগ হয়েছিল একটি প্রাইমারি স্কুলে যাওয়ার, ভিজিট করার লন্ডনে। সেখানে আমি দেখেছি এই ধরনের জামা কাপড়, শু, ব্যাগ, মধ্যাহ্নভোজ সেই স্কুলের রয়েছে। এই বাজেট দেখে আমার মনে পড়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী সেই লন্ডনের ধারায় এই 18 বছর যদি থাকলেন, তার যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটল বাংলাদেশের আজকের এই বাজেটে। আমরা এটা প্রমাণ পেলাম। মাননীয় স্পিকার, গরিব দুঃখীদের জন্য যেভাবে তিনি এই বাজেটে লক্ষ্য রেখেছেন, মাননীয় অর্থমন্ত্রী লক্ষ্য রেখেছেন, এটা স্মরণীয়। এই কথাটি আজকে আমার মনে পড়ে যে গরিবের প্রতি কেন মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী বা আজকের আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের যে দরদ। আমি একটি ঘটনা বলি। জেলখানায় ডক্টর মোশাররফ স্যার, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মোহাম্মদ নাসির উদ্দিন, আমি, ফজল হক মিলন, আমরা জেলখানায় 11 ছেলে ছিলাম। আমাদের পাশে এবং ইকবাল হাসান টুকু। জেলখানায় আমরা রাতে খাবার খেতে যাব একসঙ্গে। মাননীয় আজকের প্রধানমন্ত্রী আমাদের পাশের রুমে থাকতেন। তো একটা ছেলে পানি নিয়ে আসছে। জেলখানায় জানেন আপনারা যে তাদেরকে যারা কাজ করে ফালতু বলা হয়, তাদেরকে সেবক, এখন সেবক হয়েছে, ওই সময় বলতো। তো সে আসলো পানি নিয়ে, সে শীতে কাঁপছে। আমাদের সামনেই সে কাঁপুনি দেখে আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজের জ্যাকেটটা খুলে ওই ছেলেটার গায়ে পরিয়ে দিলেন। নিজের গায়ের জ্যাকেট খুলে ওর গায়ে পরিয়ে দিলেন এবং পরিয়ে দিয়ে বললেন, এটা তোমার শীতের কাপড় নেই। গরিবের প্রতি তার যে মমত্ববোধ এবং গরিবের জন্যে, দুঃখীদের জন্য, মানুষের জন্য যেটা করেছেন। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এখানে আছেন, স্বাস্থ্যের জন্য কি করেছেন? হার্ট অ্যাটাক হলে একটা গরিব মানুষ একটা রিং পরাতে 1,10,000 টাকা লাগতো, এখন সেটাকে অর্ধেক করে 55,000 টাকায় নিয়ে এসেছেন। এভাবে স্বাস্থ্য ক্ষেত্রে, স্বাস্থ্য সেবার জন্য যেটা করেছেন স্মরণীয় হয়ে থাকবে। এর সাথে আমার আরেকটা কথা বলতে হয়, যোগ করতে হয়। আমার এলাকায় 20 শয্যা বিশিষ্ট হসপিটাল ছিল, 17 বছর পূর্বে হয়েছিল। মাননীয় মন্ত্রী, তখন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার করে দিয়েছিলেন। সেই হসপিটালটি 17 বছরে যে 20টি বেড ছিল, 20টি বেডই নিয়ে গেছে। ডাক্তার নেই 20 বছর, এই 17 বছরে কোনো একটা ডাক্তার সেখানে আসে নাই এবং বেডগুলা নিয়ে গিয়েছে। তা আমি এবার স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে বললাম যে এই অবস্থা, দুই পর্যায়ক্রমে ব্যবস্থা করছেন, দেখেন অবস্থাটা, যে অতীতের সরকার কি করেছে আর বর্তমান সরকার কি করছে স্বাস্থ্য ক্ষেত্রে। কৃষি ক্ষেত্রে বিনামূল্যে বীজ, সার দেওয়া হচ্ছে। আজকে কৃষক কার্ড দেওয়া হয়েছে, ফ্যামিলি কার্ড মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের পূর্বে, সেই প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকের জন্য 10,000 টাকা
ঋণ মৌকুফ করা, খাল খনন। তা আমি এইটার খাল খননের সাথে আরেকটি কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে আমাদের 1981 সালে বুড়িগঙ্গার সাথে দলেশ্বরী প্রায় 17 কিলোমিটার একটি খাল আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খালটি 1981 সালে খনন করেছিলেন নিজে গিয়ে। ধন্যবাদ মাননীয় সদস্য।